নতুন নিউ একটা ফোল্ডার ফাইল নেব। ক্রিয়েট করেন। হ্যাঁ, নতুন একটা ফাইল ক্রিয়েট করে ওটার মাঝে নেন। এইচটিএমএল দিব। না না, এই জায়গায় না, আপনি নতুন আরেকটা মেইন ফাইলই ক্রিয়েট করেন বাইরে, ফোল্ডারের ভিতরে, মানে অন্য ফোল্ডারে বা প্র্যাকটিসের জন্য যে ফোল্ডার আছে আপনার সেই জায়গায় ফাইল এক্সপ্লোরারে যান আগে। ফাইল ফাইল এক্সপ্লোর, এটা এই জায়গায় না, নিচে ওই যে মাইক্রোসফট এজের পাশে যে ফাইল এক্সপ্লোরার। ও এখানে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ফ্রেশ ফাইল খুলেন এই জায়গা থেকে, একটা ফোল্ডার ক্রিয়েট করেন এই জায়গায়, ডেস্কটপে করেন বা অন্য যে কোনো ড্রাইভে করেন। ফোল্ডার। হুম। এরপরে কি এখানে আবার ফোল্ডার করব? এখন এটা এইচটিএমএল, এটা ইতে ওপেন করেন আপনি, আপনার ভিএস কোডে। ট্রাস্ট দা অথর দেন, ট্রাস্ট অথর দেওয়ার পর হচ্ছে হলো ইয়েস। এরপর এই জায়গায় আপনি একটা ফাইল নেন, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এইচটিএমএল, হ্যাঁ, ইনপুট দেন। তারপর এই জায়গায় এইচটিএমএল এর বলার প্লেট আনেন। হ্যাঁ, এরপর আপনার এক্সটার্নাল সিএসএস করার দরকার নেই, আপনি ইন্টারনাল সিএসএস করেন। টাইটেলের নিচে স্টাইল ট্যাগ দেন একটা। হ্যাঁ, ইনপুট দেন, মানে ইন্টার দেন। ওকে, এখন ইমেজ ট্যাগ থেকে যে কোনো একটা ইমেজ ইম্পোর্ট করেন, বড় যে কোনো একটা ইমেজ ইম্পোর্ট করেন। এই বডি ট্যাগে একটা ইমেজ ট্যাগ নেন, বডি ট্যাগের ভিতরে। আইএমজি না? হ্যাঁ, যে কোনো একটা ইমেজ নেন, ফোল্ডার থেকে কপি করেন, ফাইল এক্সপ্লোরারে যান অথবা গুগল ক্রোমে যায়, বড় যে কোনো একটা ইমেজ লিঙ্ক কপি করেন। এটা এইভাবে না, এইভাবে না, এইভাবে না, আপনি বল। এটাতে ক্লিক করেন, রাইট ক্লিক করেন, করার পরে প্রপার্টিস যান, প্রপার্টিসে যাওয়ার পরে এই জায়গায় দেখেন প্যাথ আছে। হ্যাঁ, এই যে লোকেশন কপি করেন। আচ্ছা, এইভাবে মনে লোকেশন। হয় হবে না। আর তাই আপনি এটা কাট করে বা কপি করে নিয়ে ওই ফোল্ডারে রাখেন আগে, তারপরেই করেন। না না, এটা ঠিক আছে। SURC নাকি? বেশি নেই। RESOURCE। হ্যাঁ, এরপরে যান এইচটিএমএল এ যান, ভিএস কোডে যান। হ্যাঁ, এই জায়গা থেকে লোকেশন দেন। এই জায়গায় আপনি এসআরসি তে ডট স্ল্যাশ দিলেই লিংক চলে হ্যাঁ, ডট স্ল্যাশ দেন। এরপর নিচের রিসোর্স, এই তো প্ল্যান্ট, এরপর হ্যাঁ ইন্টার দেন, হ্যাঁ এই তো। ওকে, তো এখন আপনি যান আগে এটার লাইভ সার্ভার ওপেন করেন।
আচ্ছা, এই ইমেজটা অনেক বড় আছে। এখন আপনি আবার যান ওই জায়গায় যান, এই ভিএস কোডে যান। এখন এটার জন্য একটা আইডি দেন, অথবা আইডি দেন। ক্লাস আপনি যদি চান ক্লাস দিয়েও করতে পারেন, কিন্তু যেহেতু এটা ইন্ডিভিজুয়াল, এটার ভিতরে আর কোনো আপনি চাইল্ড কোনো এলিমেন্ট রাখতে পারবেন না, তো সরাসরি আইডি দিয়ে করাই ভালো। তো আইডি দেন। আইডিটা কিভাবে দিব? আইডি? আইডি, হ্যাঁ, এই যে ব্র্যাকেটের মধ্যে ক্লাস যেভাবে দিছিলেন ওইভাবে সেম ভাবে। ক্লাস কেমনে দিছিলাম ভাই, বুঝতেছি না। মানে একটা ক্লাসগুলো নর্মাল যেগুলাতে আমার দুইটা, একটা ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ থাকে, সেগুলোর ওপেনিং ট্যাগের ব্র্যাকেটের মধ্যে স্পেস ও দিয়ে দিছিলাম। আর যেগুলাতে শুধুমাত্র ওপেন একটা ট্যাগই থাকে, ওইগুলাতে ওই ট্যাগেরই লাস্টের দিকে অথবা ফার্স্টের দিকে যে কোনো একটা মাঝখানে আর কি স্পেস দিয়ে দিতে হবে। তো আপনি যেহেতু ইমেজে ব্যবহার করবেন, তো অল্টারের পরে স্পেস দিয়ে তারপর দেন আইডি লেখেন এখানে এটার পরে। এখানে হ্যাঁ, স্পেস দেন, স্পেস দেন, যে কোনো একটা আইডি দেন। কি আইডি দিব ভাই? আইডি আপনি দিবেন আপনার, আপনি যে এই ইমেজটারে কি দিয়ে আইডেন্টিফাই করতে চাইতেছেন আপনি ও আইডি আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, GPUFP এরকম দেন। এটা নাম। আপনার মনে রাখার সুবিধার্থে আপনি যেটা দিতে পারেন। আচ্ছা, GPFP প্লান্ট। আচ্ছা, না না না, ইয়ে দিই, PLANT প্লান্ট আহ, এন্ড স্পেল ভুল হয়েছে। আচ্ছা হ্যাঁ, তো এখন হচ্ছে হলো আপনি স্টাইলে যান, স্টাইলে এখন স্টাইল ট্যাগের মধ্যে ওই যে আপনি টাইটেলের নিচে স্টাইল ট্যাগ নিছেন ওই জায়গায়। হ্যাঁ, এখন ক্লাস কল করার জন্য আপনি ব্যবহার করছিলেন ডট, আর আইডি কল করার জন্য আপনার হচ্ছে হলো হ্যাশ ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখন লেখেন না, কি করলেন? আইডিটা কপি করে নিয়ে বসায় দেন ওই জায়গায়। হ্যাঁ, এরপর থার্ড ব্র্যাকেট দিয়ে যেভাবে করতেছিলেন করেন। এখন হাইট দেন একটা, উইথ দেন একটা। হাইট দেন ধরেন যে 150 পিক্সেল, উইথ দেন 300, 350 পিক্সেল দেন, না 250 পিক্সেল দেন, 250 পিক্সেল। হ্যাঁ, এখন আপনি আপনার ইমেজে যান, প্রিভিউতে যান। জি বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। এখন আপনি চাইলে এই ইমেজের উপরে বক্স শ্যাডো বসাইতে পারবেন, যেভাবে আমরা ওই যে শ্যাডো বসাইছিলাম কার্ডের উপরে, ঠিক ওইভাবে আপনি জি, চাইলে বক্স শ্যাডো বসাইতে পারবেন। চাইলে আপনি ইমেজের বর্ডার রেডিয়াস করতে পারবেন। এখন আপনি ওই জায়গায় যদি বর্ডার রেডিয়াস দেন, তাহলে আপনার ইমেজ বর্ডার রেডিয়াস হয়ে যাবে। আপনি যদি ইমেজ আরও বড় করতে চান, তাহলে হাইট উইথ আপনি আরও বাড়ায় দিলে, আপনি যদি 300 পিক্সেল আর উইথ যদি মনে করেন 450 পিক্সেল ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে হলো পিএক্স বর্ডার রেডিয়াস যান, এসে যান। বারবার লাইভ সার্ভার দেওয়ার দরকার নেই, একবার দিলেই হবে, যা পরে ব্রাউজারে যা চেক করলে হবে। ও ও, থ্যাংক ইউ এর- থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এরপর ওদিন, জি আপনি এসে যান, ফিল্টার ব্যবহার করেন, নিচে দেন ফিল্টার, ড্রপ ড্রপ শ্যাডো। হ্যাঁ, তো শ্যাডো দেওয়ার জন্য আমাদের 3টা ভ্যালু দিতে হয়। একটা হচ্ছে হলো এক্স, একটা হচ্ছে হলো ওয়াই ভ্যালু, আর আরেকটা হচ্ছে আমাদের কতটুকু ব্লার হবে সেই ভ্যালু। আর আমরা কোন কালারের ব্লার চাইতেছি বা ব্লার ইফেক্টটা কি কালারের উপরে চাইতেছি সেই কালারটা। তো আপনি যেহেতু চারদিক দিয়ে চাইতেছেন একসাথে শ্যাডো পড়বে, তো আপনার এক্স ভ্যালু 0, ওয়াই ভ্যালু 0, 0 স্পেস 0, এরপর স্পেস আমি 10 পিক্সেল ব্লার চাইতেছি, 10 পিক্সেল পিএক্স
এরপরে আরেকটা স্পেস দিয়ে ব্ল্যাক। এই জায়গায় চারটা ভ্যালু তো বুঝতে পারছেন। প্রথমটা হচ্ছে হলো এক্স অক্ষের ভ্যালু, দ্বিতীয়টা ওয়াই অক্ষের, তৃতীয়টা হচ্ছে হলো আপনি কতখানি ব্লার চাইতেছেন বা আপনার যে শ্যাডোটা এটা কতটুকু ছড়াইতে চাইতেছেন, আর 3 নাম্বারটা হচ্ছে হলো কি কালারের শ্যাডো চাইতেছেন। এখন এই জায়গায় যদি আপনি ব্লু দিতেন, এই জায়গায় কালার চেঞ্জ করলে শ্যাডোর কালার চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি এই জায়গায় রেড দেন তাহলে এই যে শ্যাডোর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনি যদি এই জায়গা থেকে জিরোর ভ্যালু কমান বাড়ান, সেই ক্ষেত্রে আপনার এই শ্যাডো মুভ করবে, হয়তো বা নিচের দিকে আসবে বা উপরের দিকে যাবে। আপনি যদি মাইনাস প্লাস দিয়ে, এইগুলা না, এই যে প্রথম যে দুইটা জিরো দিছেন, এটা তো হচ্ছে হলো কালার ভ্যালু, এটাতে কোনো কাজ নেই আপনার কাজ। হ্যাঁ, এই যে এই ভ্যালুগুলো যদি আপনি প্লাস মাইনাস অথবা অন্য কোনো মানে ভ্যালুতে চেঞ্জ করেন, 20 পিক্সেল দিলে এই যে নিচের দিকে আসতেছে, আপনি যদি পিএক্স দিতে হবে। যান, ইসে যান, তাহলে ফুল প্রিভিউতে যান, তাহলে বুঝবেন। এই যে 20 পিক্সেল মানে আমি নিচের দিকে ওয়াইতে প্লাস দিছি, ওয়াই ভ্যালুতে প্লাস দিছেন, সেই কারণে ওয়াই প্লাস যেহেতু নিচের দিকে, তো নিচের দিকে চলে আসছে। এটা যদি আপনি মাইনাস দেন তাহলে উপরের দিকে চলে যাবে শ্যাডো। -20 দেন 20 পিক্সেল, তাহলে দেখবেন যে শ্যাডো উপরের দিকে চলে যাবে। যান আবার প্রিভিউতে যান, হ্যাঁ শ্যাডো উপরের দিকে চলে গেছে। তো ঠিক সেমভাবে আবার যদি আপনি ওই যে ফার্স্টের যে জিরোটা আছে ওইটারে যদি প্লাস মাইনাস দিয়ে মুভ করান, যেমন এই জায়গায় যদি আপনি এইটাতে -20 পিক্সেল দেন, তাহলে সেই ক্ষেত্রে -20 পিক্সেল দেন বা 10 পিক্সেল দেন। হ্যাঁ, তো দুইটা মাইনাস মানে এক্স এর জন্য মাইনাস গেছে ডান দিকে, ওয়াই এর জন্য মাইনাস গেছে উপরের দিকে, তার মানে এটা হচ্ছে হলো আপার লেফট কর্নারের দিকে গেছে। তো এরকম আপনি যদি প্রথমটা প্লাস দেন, দ্বিতীয়টা মাইনাস দেন, তাহলে এটা যাবে হচ্ছে হলো আপার রাইট কর্নারের দিকে। প্লাস দেওয়ার দরকার নেই, প্লাস কিছু না দিলে প্লাস বোঝা যায় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে হলো এখন আপার রাইট কর্নারের দিকে। আবার যদি আপনি প্রথমটা প্লাস মাইনাস দেন, দ্বিতীয়টা প্লাস দেন, সেই ক্ষেত্রে এটা আসবে হচ্ছে হলো মেবি বটম লেফট কর্নারের দিকে, বটম রাইট কর্নারে। তো এটা ওই যে আমরা ছোট সময় ম্যাথ করছিলাম এক্স ওয়াই এক্সিসের যে পরিসংখ্যানের অঙ্কগুলা, তো ওই ওই প্রিন্সিপালটা আর কি এই জায়গায় আমাদের অ্যাপ্লাই হয় আর কি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তাহলে এখন সব 0 0 করে দিলে আর কি সুন্দর স্মুথ একটা আপনি শ্যাডো পাবেন। আর কোনো প্রশ্ন আছে আপনার? হ্যালো? ভাই না না, আর কোনো প্রশ্ন নেই, বলতেছিলাম একজন নার্স ছিল, উনি কি চলে গেছেন? উনি চলে গেছে। ও আচ্ছা। ভাই এমনি আমি যতদূর বুঝছি মানে বোঝা যাচ্ছে তলার মতো পারবো না ভাই। পারবেন, প্র্যাকটিস করতে থাকলে ইনশাল্লাহ পারবেন। এই জায়গায় না পারার মতো কিছু নাই, কারণ এটা ডিজাইনের মোটামুটি সবই হচ্ছে হলো সহজ, সিম্পলের ভিতরে, এটার ভিতরে কমপ্লেক্স কোনো কিছু নাই। তো ডেভেলপমেন্টে যায় হয়তো বা একটু কষ্ট হবে, একটু এফোর্ট দেওয়া লাগবে। কিন্তু যদি আপনি চান যে ফ্রন্ট এন্ড ডিজাইনার হিসাবেই থাকতে চাই, আমি ভালো করে ফ্রন্ট এন্ড সম্পর্কে জানি না, আমি ফ্রন্ট এন্ড নিয়েই কাজ করতে চাই, তো সেই ক্ষেত্রে আপনার অনেক সুযোগ আছে। তো ওই জায়গায় কম্পিটিশন একটু বেশি, কিন্তু দেখা যায় যে যে যার একটু ভালো প্রজেক্ট থাকে বা যার একটু প্রজেক্ট বেশি থাকে, তার জন্য বিষয়গুলো ইজি। তো এই জায়গায় যেমন আমাদের একটা ওয়েবসাইটের যে মেইন বিষয়গুলো থাকে বা মেইন যে এলিমেন্টগুলো থাকে, যেমন একটা নেভিগেশন বার থাকে, নেভিগেশন বারে কিছু ইফেক্ট থাকে, একটা হিরো সেকশন থাকে, এরপর একটা ক্লায়েন্ট সেকশন থাকে, তো মোটামুটি সবই কাজ হয়েছে। এরপর আমাদের বর্তমান যে বর্তমান এখনকার সময়ের যে আপডেট ইউআই ফ্রেমওয়ার্ক বা ইউআই যে লাইব্রেরি, এগুলাতে যে লাইব্রেরিগুলো আমরা ব্যবহার করি, তার মধ্যে বেশিরভাগ ব্যবহার করা হয় হচ্ছে
গুগল ম্যাটেরিয়ালস ইউআই লাইব্রেরি। তো সেইগুলোর মধ্যে আমাদের এরকম কিছু ইফেক্ট থাকে, যেমন সব বাটন, তারপর সব ইফেক্টগুলো একটু রেডিয়াস টাইপ, বর্ডার রেডিয়াস থাকে। তো এই এরপর একটু শ্যাডো থাকে। তো এইগুলো হলো ইউআই লাইব্রেরি। অ্যান্ড ইউআই লাইব্রেরিগুলো আমরা যখন রিয়্যাক্ট শিখবো তখন আরও ডিটেলসে জানবো যে ইউআই লাইব্রেরির কাজ কী। তো ইউআই লাইব্রেরির একটা সহজ কাজ, যেটা সহজ ইউসেজ আমি এখন যদি বলি, যেমন আমরা এই চার্টটা তৈরি করার জন্য কি 4বার কোড লিখছি না? প্রত্যেকটা কার্ড লেখার জন্য বা প্রত্যেকটা কার্ডের মধ্যে ইমেজ ইম্পোর্ট করার জন্য আমার 4টা কার্ডের জন্য 4টা কার্ডের কোড লেখা লাগছে HTML এ। রিয়্যাক্ট যখন আমরা শিখবো ইউআই লাইব্রেরিতে, যখন রিয়্যাক্ট দিয়ে ইউআই লাইব্রেরি ইউজ করব, তখন আমাদের 4টা কার্ডের জন্য 4টা কোড লেখার কার্ডের পুরো ফুল কোড লেখার দরকার হবে না। কার্ডের কোড অলরেডি আমাদের রিয়্যাক্টের লাইব্রেরিতে সার্ভারে ইমপ্লিমেন্ট করা থাকবে। আমরা জাস্ট ওই জায়গা থেকে ইম্পোর্ট করে এরপর ওইটারে কাস্টমাইজ করব আমার নিজেদের যে চয়েস থাকবে বা নিজেদের ক্লায়েন্টের যে ডিমান্ড থাকে তার উপরে ডিপেন্ড করে আমরা কাস্টমাইজেশন করব। তো এইভাবে 4টা যদি আমরা নেই বা 4টা, এখন আমাদের এটা সিম্পল একটা ওয়েবসাইট, এই কারণে 4টা। যখন আরও কমপ্লেক্স কোনো ওয়েবসাইটে কাজ করব তখন আরও বেশি কার্ড থাকলে, তো ওই জায়গায় কিছু বিষয় থাকে, যেমন আমাদের ওয়েবসাইটগুলো যখন কাজ করে এগুলো একটা ডাটা স্ট্রাকচারের উপরে কাজ করে। আমাদের প্রত্যেকটা স্পেস, প্রত্যেকটা লাইন ব্রেকের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ বিট রেট আমাদের হোস্টিং যে সার্ভার থাকে সেই সার্ভার থেকে যে ক্লায়েন্ট না ভিজিটর্স থাকে আমাদের ওয়েবসাইটের, তারা ব্যান্ডউইথের মাধ্যমে আর কি কনজিউম করে। তো এখন এই জায়গায় যদি আমার কোড বেশি থাকে তাহলে আমার ওয়েবসাইটের লেন্থ বেশি হয়ে যায়, ওয়েবসাইট হেভি হয়ে যায়, অ্যান্ড তখন ওয়েবসাইটটা লোড নিতে নর্মাল যে হোস্টিং সার্ভারগুলা আমরা কিনি 1000, 1500, 2000 টাকা করে, যে নর্মাল শেয়ার্ড হোস্টিংগুলো কিনি, এই হোস্টিং সার্ভারগুলোতে এরকম বড় বড় ওয়েবসাইট চালানো কষ্ট হয়ে যায়। এই ওয়েবসাইটগুলা লোড নিতে সময় লাগে, কারণ আমার একটা কার্ড লোড নিতে যত সময় লাগবে 4টা কার্ড লোড নিতে অবশ্যই তার চেয়ে বেশি সময় লাগবে। এই কারণেই আমরা অনেক সময় দেখি বিভিন্ন ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে সব ওকে হয়ে যায়, কিন্তু ফ্রন্ট এন্ডের ইমেজ লোড নিতে, তারপর বিভিন্ন যে অ্যানিমেশনগুলো থাকে এগুলো লোড নিতে একটু সময় লাগে। তো ওয়েবসাইটের একটা বিষয় হলো একটা ওয়েবসাইট যদি দাদা দরজাটা চাপা দিয়ে যাও। তো ওয়েবসাইটের একটা বিষয় হলো যে ওয়েবসাইটের যদি আমার একটা ওয়েবসাইট আমরা যদি ব্যবহার করি, এটা যদি একটু স্লো হয় কোনো কারণে, আমার নেট স্পিড খুব ভালো কিন্তু তারপর আমি ওয়েবসাইট লোড নিতে বসে থাকতে হইতেছে বা ওয়েবসাইটের কন্টেন্টগুলো লোড হতে সময় লাগতেছে, তখন কিন্তু আর আমরা ওই ওয়েবসাইটটা দ্বিতীয়বার ভিজিট করতে চাই না। তো এই কারণে আমরা যত ফাস্ট পারি, আমাদের একটা ওয়েবসাইট যত দ্রুত লোড নেওয়া সম্ভব হয় তত হলো আমাদের ওয়েবসাইট মানসম্মত বা র্যাঙ্কিং করা সহজ হয়। আর গুগল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও একটা বিষয় থাকে যে ওয়েবসাইটের একটা নির্দিষ্ট স্পিড লিমিট থাকে, যে এই সময়ের ভিতরে যদি ওয়েবসাইট লোড না নিতে পারে বা লোড না নেয় জেনারেল সার্কামস্ট্যান্সে, তখন ওই ওয়েবসাইটটারে গুগল র্যাঙ্কিংয়ে পিছনের দিকে নামায় দেয় বা নিচের দিকে নামায় দেয়। তো সেই ক্ষেত্রে অনেকগুলা সমস্যা, কারণ আমাদের ক্লায়েন্ট যে তার বিজনেসের জন্য ওয়েবসাইট নিতেছে, ওই বিজনেসটা উনি গুগলের র্যাঙ্কিংয়ে পিছনে চলে যেতেছে, যার কারণে এরপর ওনার যে ক্লায়েন্ট আছে বা ওনার যে ভিজিটর্স আছে ওয়েবসাইটের, তারা যখন ওয়েবসাইটে ঢুকতেছে তারা হয়তো বা কমপ্লেন করতেছে। তো এই সব সমস্যার সমাধান করার জন্য আমরা কি করি, রিয়্যাক্ট ব্যবহার করি। রিয়্যাক্ট ব্যবহার করার সুবিধা কি, রিয়্যাক্টে অলরেডি একটা নেবার বানানো আছে, আমরা জাস্ট সেটা ইম্পোর্ট করে এরপর এই জায়গায় ওটার কাস্টমাইজেশন করে আমাদের যেগুলো অ্যাড করা দরকার বা আমাদের যে কন্টেন্টগুলো বা আমাদের যে লেখাগুলো এগুলো আমরা লিখে দিতেছি। তখন সুবিধা কি, যে এই নেভিগেশন বারটা এখন লোড নিতেছে আমার হোস্টিং সার্ভারে, কিন্তু আমি যদি রিয়্যাক্ট ব্যবহার করি এটা তখন লোড নিবে, রিয়্যাক্টের একটা টেম্পোরারি সার্ভার থাকে, সেই সার্ভারের লোড নিবে। তাদের সুবিধা, আমার সার্ভারের চাপ কম পড়বে, তাড়াতাড়ি লোড নিবে। তো রিয়্যাক্ট যেহেতু একটা মেটা বা ফেসবুকের একটা বড় কি বলে এটারে প্রোগ্রাম,
তো এটা ফেসবুক ডেভেলপ করতেছে 2016 সাল থেকে। তো ফেসবুক অবশ্যই এটার পিছনে অনেক এটার যে সার্ভারগুলা বা এটার যে লাইব্রেরিগুলা থাকে এগুলোর পিছনে অনেক ডেভেলপার হায়ার করছে অ্যান্ড অনেক টেকনোলজি ইউজ করছে। তো এই টেকনোলজিগুলো তো তখন আমরা কি করতেছি, রিয়্যাক্ট ইমপ্লিমেন্ট করার মাধ্যমে বা রিয়্যাক্ট থেকে এটার ইম্পোর্ট করার মাধ্যমে আমরা রিয়্যাক্টের সার্ভার ব্যবহার করতেছি। তখন আমাদের হোস্টিং সার্ভারে শুধুমাত্র আমাদের কাস্টমাইজ করা যে ডাটাগুলা, এই ডাটাগুলা সেভ থাকতেছে। আর যে আমাদের এই ন্যাভিগেশন বারের যে কোডগুলা বা আমার এই কার্ডের জন্য যে কোডগুলা, এইগুলা যায় লোড নিতেছে আমার রিয়্যাক্টের সার্ভার। এতে আমার ভিপিএস হোস্টিং বা আমার নর্মাল যে হোস্টিংগুলা, আমার ওয়েবসাইটের হোস্টিংয়ের উপরে চাপ কম পড়তেছে। তো আমার ওয়েবসাইট দ্রুত লোড নিতেছে, যার কারণে আমার ওয়েবসাইট দ্রুত লোড নিলে আমার ক্লায়েন্টও খুশি, তার ক্লায়েন্টও খুশি। তো আর গুগলের র্যাঙ্কিংও দ্রুত হয়। তো এই কারণে হচ্ছে হলো আমরা রিয়্যাক্ট ব্যবহার করি অ্যান্ড ইউআই লাইব্রেরি ছাড়া আদার্স যে বিভিন্ন মেজারমেন্ট আছে এইগুলো আমরা ব্যবহার করি। তো রিয়্যাক্ট ব্যবহার করার আগে আমাদের আমরা এইচটিএমএল শিখলাম, সিএসএস শিখলাম। সিএসএস দিয়ে মোটামুটি একটা প্রজেক্টও কমপ্লিট করলাম, পুরোপুরি কমপ্লিট হয় না। তো তারপর আমাদের মেইন যে ওয়েবসাইটের যে মেইন এলিমেন্টগুলো থাকে, নেভিগেশন বার, বাটন, তারপর ইমেজ ইম্পোর্ট করা, লোগো ইম্পোর্ট করা, তারপর বিভিন্ন পার্ট ডিজাইন করা, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা, এরপর কার্ডগুলা। কারণ এখন প্রত্যেকটা ওয়েবসাইটে কম বেশি আমরা যদি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে যাই, একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য কার্ড মাস্ট বি ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো আমরা এখন শিখে ফেলছি। তো এখন পুরো ওয়েবসাইটটা আমরা কমপ্লিট করব না বা পুরো ওয়েবসাইটের দিকে আর আমরা যাব না। এখন থেকে আমরা হচ্ছে হলো জাভাস্ক্রিপ্ট শুরু করব। তো আজকে থেকেও আমাদের জাভাস্ক্রিপ্টের ক্লাস শুরু। তো জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে হলো আমাদের এই সব ফাংশন আমরা সব বানাইলাম, সব কিছু সুন্দর মতো এইচটিএমএল দিয়া স্ট্রাকচার তৈরি করলাম, সিএসএস দিয়া আমরা এগুলারে ডিজাইন করলাম। এখন আমি যদি চাই যে আমার এই বাটনটাতে বা এই কার্ডটাতে ক্লিক করলে আমার এই বিজনেস আইডিয়া প্ল্যানিং সম্পর্কে আমার কিছু জানাক বা আমার কিছু বলুক, বা আমি যদি ফিনান্সিয়াল প্ল্যানিং সিস্টেম কার্ডটার উপরে ক্লিক করি, তো এইটা সম্পর্কে আমার কিছু জানাইতে হবে। তো এই জানানোর জন্য, অথবা আমি যদি বলি যে আমার এই হোম মেনু নেভিগেশন বারের জন্য এগুলাতে যদি ক্লিক করে আমার কিছু বলতে হবে বা হোভার করলে আমার কিছু দেখাইতে হবে, তো এইগুলা যখন আমি চাই করতে, তখন এই বিষয়গুলোরে ফাংশনাল করার জন্য আমার জাভাস্ক্রিপ্টের কাছে যেতে হয়। জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে হলো একটা ওয়েবসাইটের ভিতরে তার রুহ ঢুকানো, বলতে সরাসরি ভাষায় যদি বলি যে একটা ওয়েবসাইটের যে এটাকে কি বলে, লাইফ মানে সেন্টার অফ লাইফ, এটা হচ্ছে হলো জাভাস্ক্রিপ্ট আর কি। মডার্ন ওয়েবসাইটে এখন জাভাস্ক্রিপ্টের বদলে আমরা রিয়্যাক্ট ব্যবহার করি, কারণ রিয়্যাক্ট যেহেতু জাভাস্ক্রিপ্টেরই একটা লাইব্রেরি না কি বলো এটারে, আচ্ছা মনে নেই আমার। তো যাই হোক, রিয়্যাক্টের ফুল ফর্ম হচ্ছিল ফুল ফর্ম না আর কি, রিয়্যাক্ট জেস আমরা যেটা শিখবো। তো রিয়্যাক্টের আরেকটা ভার্সন আছে, সেটারে বলে রিয়্যাক্ট নেটিভ, সেটা ব্যবহার করা হয় হচ্ছে হলো সফটওয়্যার ডেভেলপমেন্টে। তো ওই দিকে আমরা যাব না। তো আমরা শিখবো হচ্ছে হলো রিয়্যাক্ট জেস, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের রিয়্যাক্ট নামে একটা পোর্শন আছে, যেই পোর্শনে এই ইউআই লাইব্রেরি ফ্রন্ট এন্ড নিয়ে কাজ দেখানো হয় বা ফ্রন্ট এন্ডের কাজগুলো করা হয়। তো সেই পার্টগুলো আমরা যদি শিখতে চাই বা রিয়্যাক্ট যদি শিখতে চাই, আমাদের প্রথমে জাভাস্ক্রিপ্ট শেখা লাগবে। আর ওল্ড ভার্সনের ওয়েবসাইট বা স্ট্যাটিক ওয়েবসাইটে সিম্পল কিছু কাজ করার জন্য জাভাস্ক্রিপ্ট এখন খুব জনপ্রিয়। তো এই কারণে আমাদের হচ্ছে হলো জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। তো আমরা যদি একটু গুগলে সার্চ দেই যে হোয়াট ইজ জেস, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মেনলি 2017-18 আগে যারা ওয়েব ডিজাইন করতো তাদের এটা মেইন একটা জিনিস জানাই লাগতো।
এখনও জানা লাগে, বাট এটা ওইরকমভাবে অনেকে হয়তো আপডেট যারা ওয়েবসাইটে কাজ করে তারা হয়তো ব্যবহার করে না খুব একটা, কিছু সিম্পল কাজের জন্য ব্যবহার করে। কিন্তু যারা 2017-18 দিকে আগে থেকে ওয়েব ডিজাইনিং করে, ওয়েব ডেভেলপমেন্ট করে, তাদের জন্য এটা একটা ম্যান্ডেটরি জিনিস ছিল। তো এটা হলো বেশিরভাগ ওয়েব ডিজাইন ডেভেলপারের ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো জাভাস্ক্রিপ্ট। তারপর এটারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েবও বলা হয়, কারণ মোস্ট অফ দ্য কেস এটার মোস্ট অফ দ্য ইউসেজ কেস হলো আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রেই। আর জাভাস্ক্রিপ্ট ইজি টু লার্ন, এটার কোনো তেমন কোনো কমপ্লেক্স কোডিং বা ওইরকম কোনো কমপ্লেক্স কোনো বিষয় নাই, খুব সিম্পল। যদি একটু ম্যাথমেটিক্স টাইপ বা যদি প্রবলেম সলভিং টাইপ নলেজ থাকে তাহলেই সহজে জাভাস্ক্রিপ্ট শেখা যায়। এই যে জায়গায় বলা আছে হোয়াই স্টাডি জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট ওয়ান অফ দ্য 3 ল্যাঙ্গুয়েজেস অল ওয়েব ডেভেলপার্স মাস্ট লার্ন। মানে 3টা ল্যাঙ্গুয়েজ আছে যেটা ওয়েব ডেভেলপার বা ডিজাইনারের মাস্ট বি জানতে হবে। একটা হলো HTML CSS আর একটা জাভাস্ক্রিপ্ট। এরপরে আপনি যা শিখেন, কিন্তু এরা আপনার মাস্ট বি HTML CSS জাভাস্ক্রিপ্ট, এই 3টা জিনিস আপনার জানতেই হবে। তো HTML থেকে যদি আমরা কোনো HTML এ যদি আমরা কোনো জাভা স্ক্রিপ্ট ব্যবহার করতে চাই বা কোনো HTML এর এলিমেন্ট যদি আমরা জাভাস্ক্রিপ্টে ব্যবহার করতে চাই, তো সেইগুলোর জন্য আমরা গেট এলিমেন্ট বাই আইডি নামে একটা আমাদের মেথড আছে, এই মেথড ব্যবহার করি। তো এগুলো আমরা পরে দেখব। তো আগে আমরা জাভাস্ক্রিপ্টে একটা হ্যালো প্রোগ্রাম লিখি, হ্যালো ওয়ার্ল্ড লিখি, বা সব প্রোগ্রামার ক্ষেত্রে এটা একটা জিনিস যে আমরা হ্যালো ওয়ার্ল্ড দেয়া রিচুয়ালের মতো আর কি, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করলে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে তারপর আমাদের ফার্স্ট প্রোগ্রামিংয়ের যাত্রা শুরু করি আর কি। নিউ ফোল্ডার, আজকে ক্লাস 8। আচ্ছা, আজকে ক্লাস কত? 9 নাম্বার ক্লাস। ওকে, আজকে ক্লাস 9। তো জাভাস্ক্রিপ্ট আমরা 3 জায়গায় লিখতে পারি। একটা হচ্ছে আমাদের HTML এর মধ্যে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে পারি। দ্বিতীয়, আমরা ব্রাউজারের যে কনসোল আছে কনসোলে লিখতে পারি, অথবা আমাদের এই জায়গায় কনসোল আছে সেই কনসোলেও আমরা চাইলে লিখতে পারি। তবে আমরা আপাতত আমাদের একটা কোড যেটা আমরা লিখব সেটা আমরা ব্রাউজারের কনসোল থেকে লেখা শুরু করি। HTML স্ক্রিপ্ট আচ্ছা, স্ক্রিপ্ট বাদ দিই, এলিমেন্ট। তো এটা লেখার জন্য এই যে এই কনসোল আছে আমাদের, এই জায়গার থেকে আমরা এই কনসোলে লিখতে পারি। তো কি লিখব? আউটপুট inner HTML alert console.log। তো এই জায়গায় লিখলাম console.log messed up console, oh damn, dot
H E double dot D world maybe print হবে আমারটাতে মনে হয় চলবে না আজকে আমার পাইথন সেট আপ করা এই কারণে ল্যাঙ্গুয়েজ নিচ্ছে না এটা একটা প্রবলেম আচ্ছা এই আমার কনসোল কাজ করবে না আজকে কারণ আমার কনসোলে পাইথন সেট আপ করা তো আমরা যেভাবে বলছিলাম স্ক্রিপ্ট ট্যাগের ভিতর যদি করি তো স্ক্রিপ্ট ট্যাগের ভিতর করলে আমাদের উইন্ডো ডট এ অ্যালার্ট সরি কোটেশন HELT world open with live server তো এই জায়গায় আমি একটা প্রিন্ট করলাম যে অ্যালার্টের মতো একটা দেখতেছি এই জায়গায় আমরা দেখতে পারতেছি যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা প্রিন্ট হয়েছে তো এটা হচ্ছে হলো অ্যালার্টের মতো দেখানো যেমন আমরা যদি আমাদের ওয়েবসাইটে কোনো জায়গা থেকে কোনো ইউজার থেকে যদি কোনো কিছু পারমিশন চাই যেমন অনেক সময় মাইক্রোফোন চাই পারমিশন চাই যদি আমরা নতুন ক্রোম ইনস্টল করি দেন বা আমরা যদি গুগল মিটের যদি ঢুকতে চাই তখন আমাদের কাছ থেকে পারমিশন চায় যে আমার মাইক্রোফোনের পারমিশন দিতেছি কিনা তারপর ক্যামেরার জন্য পারমিশন দিতেছি কিনা তো এই পারমিশনগুলো যে সিস্টেমে নেয় সেটাকে বলা হয় হচ্ছে হলো অ্যালার্ট তো অ্যালার্টের মধ্যে দিয়ে আমরা যদি নিতে চাই তো এই জায়গায় আমরা বলতেছি যে আমাদের একটা উইন্ডো শো করবে তো উইন্ডো শো করবে কি ডট অ্যালার্টের জন্য তো অ্যালার্ট ছাড়াও আরও মেসেজ আছে এরপর আরও বিভিন্ন ইয়ে আছে তো আমরা অ্যালার্টের মাধ্যমে শো করলাম কি মেসেজ শো করলাম হ্যালো ওয়ার্ল্ড এই জায়গায় যখন আমরা আরেকটু কোডিং শিখবো তখন এই জায়গায় ইউজার থেকে ইনপুট নেওয়া শিখবো আমরা যে ইউজারের কাছ থেকে আমরা কি ইনপুট নিতে চাই বা ইউজারের থেকে যে ইউজারকে অপশন দিয়ে তো অ্যালার্টের মাধ্যমে শো করলাম তো এরপর আমরা আরেকভাবেও শো করতে পারি আমাদের এটা তো সরি লাইন ব্রেক তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রত্যেকটা লাইনের শেষে আমাদের এরকম লাইন ব্রেক দিয়ে বা প্রত্যেকটা সিনট্যাক্স না ঠিক প্রত্যেকটা অ্যাকচুয়াল লাইনের শেষে আমরা লাইন ব্রেক দেওয়া বা সেমিকোলন দিয়ে ওই লাইনটা শেষ হয়েছে এটা বোঝানো হয় তো একটা আমরা দেখলাম যে ডট অ্যালার্ট দিয়ে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারলাম এখন আমরা চাইতেছি যে আমাদের যে পুরো ওয়েবসাইটের ক্যানভাসটা আছে এই ক্যানভাসের মধ্যে যদি আমরা কিছু লিখতে চাই তখন আমাদের কি লিখতে হবে বা কীভাবে আমরা লিখব সেটার জন্য আমরা ব্যবহার করব কনসোল সরি এটা আমরা কনসোলে লিখব যেহেতু আমরা এই জায়গায় বলতেছি যে এটা কনসোল তো কনসোল ডট লগ এটা আমাদের দেখাবে হচ্ছে হলো লগ ফাইল হিসাবে তো এইটারে আমরা নর্মালভাবে দেখতে পারবো না এটারে দেখার জন্য আমার হচ্ছে হলো কনসোলে যায় দেখতে হবে তো কি বললাম এই জায়গায় HELL হ্যালো জাভা SCRIPT স্ক্রিপ্ট সরি তো বললাম যে হ্যালো জাভাস্ক্রিপ্ট তো
আবার আমরা ব্রাউজারে যাই। তো এখন ওয়েবসাইটটা যখন অ্যাকচুয়ালি রিলোড নিছে, তো প্রথমে এই জায়গায় যে যদি ওয়েবসাইট রিলোড নেয় বা লোড নেয় জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে প্রথম চেক করে ওয়েবসাইটে কোনো অ্যালার্ট আছে কিনা। যদি কোনো অ্যালার্ট থাকে সবার প্রথমে অ্যালার্টটা দেখায়। তো এরপর যদি আমি এটা অ্যাকসেপ্ট করি সেই ক্ষেত্রে আমার ওয়েবসাইট এই পুরাটা রিলোড নেবে। এখন আমার ওয়েবসাইট পুরা ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই, কিচ্ছু লোড নেয় না। এটা আমি ওকে দেওয়ার পরে তারপরে আমি যদি ইন্সপেক্টে যাই তখন এই কনসোলে যায় দেখতে পারবো যে এই যে আমার হ্যালো জাভাস্ক্রিপ্ট আসছে। তো এখন আমরা চাইতেছি যে এই ক্যানভাসটাতে কিছু যদি থাকে বা এই ক্যানভাসটাতে কিভাবে লিখতে পারি আমরা। তো এই ক্যানভাসটাতে লেখার জন্য আবারও লাইন ব্রেক, দেন নিচের লাইনে আমরা ডকুমেন্ট, যখন আমরা ক্যানভাসের মধ্যে লিখব তখন এটা হবে ডকুমেন্ট। তো ডকুমেন্ট ডট রাইট, WRI রাইট, থার্ড ব্র্যাকেট সেমিকোলন, কি বললাম যে এটাও বললাম হ্যালো ও প্রোগ্রামার্স, PRO প্রোগ্রামার্স, মারান মনে হয় ভুল হয়েছে তার জন্য সরি। তো এখন আবার আমরা যদি যাই তো ওয়েবসাইটটা লোড দিলাম। তো এখন দেখতে পারতেছি যে পুরো ওয়েবসাইট খালি, কিচ্ছু কিন্তু লোড নেয় না। আগে আমার লোড নিছে হ্যালো ওয়ার্ল্ড। আমি যদি হ্যালো ওয়ার্ল্ড ওকে বলি তারপরে আমার এই হ্যালো প্রোগ্রামার্স এই জায়গায় আর কনসোলে যায়, তারপর আমাদের কই ইন্সপেক্ট কই, আচ্ছা এই যে। তো এরপরে আমাদের ইন্সপেক্টে যায় দেখতে পারলাম যে কনসোলেও আমাদের জাভাস্ক্রিপ্ট লোড নিছে, তার মানে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল বা জাভাস্ক্রিপ্ট ওকে। তো এইভাবেও আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। অথবা আমি যদি চাই নর্মালি আমরা যেমন আজকে আমি তৌহিদ ভাইরা দেখালাম যে আপনি উপরে টাইটেল ট্যাগের নিচে ওই জায়গায় হচ্ছে হলো স্টাইল একটা এলিমেন্ট নিয়ে তারপর আমরা সিএসএস লিখছি। তো ঠিক সেমভাবে ওইভাবে ইন্টারনাল জাভাস্ক্রিপ্টও লেখা যায়। কন্ট্রোল জেড, টাইটেলের নিচে স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে তারপরে যে আমরা যে পুরো স্ক্রিপ্ট ট্যাগটা কপি করে দিলেই বা এই স্ক্রিপ্ট ট্যাগটা এই জায়গায় বসাই, এই জায়গায় আমরা চাইলে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি। দেন এখন যদি আবার আমি লোড নেই, ওয়েবসাইটটা লোড দিই, তো ওকে হ্যালো ওয়ার্ল্ড ওকে, হ্যালো প্রোগ্রামার্স ওকে, কনসোলে যাইতে যদি কনসোলে যাই আমার হ্যালো জাভাস্ক্রিপ্ট ওকে। তো এই তিনভাবে হচ্ছে হলো আমরা কোনো মেসেজ প্রিন্ট করি বা কোনো মেসেজ শো করি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো এরপর জাভাস্ক্রিপ্টের আরও কিছু বিষয় আছে, যেমন ডাটা টাইপ আছে, অ্যারে আছে। তো ডাটা টাইপ কি পর আমাদের যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা শিখি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা করি, তো আমাদের কিছু না কিছু ডাটা জমা রাখতে হয়। যেমন আমি যদি এই ডাটাটা যদি আমি কোনো জায়গায় ইউজার থেকে যদি নিতাম, তো এই ডাটাটা ইউজার থেকে নিলে আমার কোনো একটা কন্টেইনারের মধ্যে রেখে তারপর এইটারে হচ্ছে হলো প্রিন্ট করতে হবে। যেমন ইউজার ইনপুট, স্টেটমেন্ট, একটু ওয়েট, যে ইউজার ইনপুট, input from USER. Const user input prompt. ওকে আমি একটু ট্রাই করি, দাঁড়ান।
তো জাভাস্ক্রিপ্টে যদি ইউজার থেকে আমি ইনপুট নিতে চাই, লেটস সে আমি বললাম যে অ্যালার্টটা আমি কমেন্ট করে দিই। কমেন্ট করে দেওয়ার পরে আমি এই জায়গায় বললাম যে প্রম্পট দিলাম। তো প্রম্পট দিলাম, প্লিজ ইনপুট ইউর নেম। তো জেড, দেন আমরা যদি এই জায়গায় যাই, এই জায়গায় আরেকটা কি জন্য এলিমেন্ট ছিল আমার মনে নেই। তো এখন এই জায়গায় বলতেছে যে ইউজার ইউর নেম, আমার একটা ফিল্ড দিছে প্লিজ এন্টার ইউর নেম। তো আমাকে একটা ফিল্ড দিছে একটা ডাটা ইনপুট দেওয়ার জন্য। তো আমি এই জায়গায় বললাম যে RAFI, রাফি। তো ওকে, এখন আমি যদি ওকে দিই, এই জায়গায় কিন্তু সেই হ্যালো প্রোগ্রামার্স প্রিন্ট করতেছে। অ্যান্ড প্রবলেম হচ্ছে হলো আমি যে এটা নিছি প্রম্পটের মাধ্যমে আমার ডাটা ইনপুট, এই ডাটাটাকে কিন্তু আমার একটা জায়গায় রাখতে হবে। তো যেই জায়গায় আমরা রাখি এটারে বলা হয় হচ্ছে হলো ভ্যারিয়েবল, যে আমরা ভ্যারিয়েবলের মধ্যে ডাটা রাখি। তো ভ্যারিয়েবলটা আমরা var দিয়ে ডিক্লেয়ার করলাম, তারপর বললাম যে এটার নাম হচ্ছে হলো নেম, নেম। তো আমার এই জায়গায় আমি কি বুঝাইতেছি যে এই প্রম্পটের মাধ্যমে যেই নেমটা পাইছে বা যেই ডাটাটা পাইছে, তো ওই ডাটাটা আমি রাখছি কার মধ্যে, এই নেম যে রাখছি এইটার মাঝে। তো এখন আমি ডকুমেন্ট ডট রাইটের মধ্যে বললাম যে এই জায়গায় এখন ওরে বললাম যে তুমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট না করে তুমি প্রিন্ট করবা কি এম, নেমের মধ্যে যা আছে তুমি হলো এইটারে প্রিন্ট করবা। অ্যান্ড কনসোল ডট লগের লগ যে আছে ওরাও আমি সেম কথা বললাম যে এই জায়গায় ইনপুটটা দেওয়ার মাধ্যমে বুঝাইলাম যে এই যে এই নেম যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের মধ্যে যেই ডাটা আছে বা যেই ডাটা আমি ইউজার থেকে নিতেছি ওই ডাটাটাই ডকুমেন্ট ডট রাইট হচ্ছে হলো শো করবে। তো কনসোল ডট লগেও সেম, আমি এটারে বললাম যে নেম, ওকে ডান। তো এই জায়গায় আমার অ্যাকচুয়াল সার্কেলটা কি, আমি এই প্রম্পটের মাধ্যমে আমি ইনপুট নিতেছি ইউজার থেকে, সেই ইনপুটটা আমার জমা থাকতেছে কার কাছে, ভ্যারিয়েবলের কাছে। এই যে ভ্যারিয়েবলের নাম দিলাম আমি নেম, ই বড় হাতের এম, ই বড় হাতের। দেন আমি এই নেম তো নিলাম, এখন নেওয়ার পরে এটা আমার কোনো না কোনো জায়গায় শো করতে হবে বা ইউজ করতে হবে। তো আমি ডকুমেন্ট ডট রাইটে বললাম যে তুমি এই জায়গায় এতক্ষণ লিখছো হচ্ছে হলো হ্যালো জাভাস্ক্রিপ্ট বা হ্যালো প্রোগ্রামার্স, বাট এখন তুমি লিখবা এই নেমের মধ্যে যেই ডাটাটা আছে বা নেমের মধ্যে আমি যেই ডাটাটা ইনপুট নিছি ইউজার থেকে ওই ডাটাটা তুমি শো করবা। এখন আমি যদি এই ওয়েবসাইটটা লোড দিই আবার, অ্যাকচুয়ালি এটা একটু জাভাস্ক্রিপ্টের প্রবলেম, যদি প্রবলেম এটা আমরা যদি কি বলে অ্যালার্ট টাইপ মেসেজ ইউজ করি তো প্রত্যেকবার ওয়েবসাইট রিফ্রেশ নেয়, অটো রিফ্রেশ নেয়, তো অর্ধেক কাজ হয়ে থাকে। তো এটারে আমার একবার ওকে দিয়া তারপর আবার রিলোড দিতে হবে। তো আমি এখন বললাম যে RAFI। তো আমি এই জায়গায় ইনপুট দেওয়ার মাধ্যমে এটারে আমি নেমের মধ্যে ওকে দিলাম, নেমের মধ্যে চলে গেছে। তো নেমের মধ্যে যাওয়ার পরে এই যে কনসোল ডট রাইট কী করলো, আমার নেমের মধ্যে এটা দেখাইলো। দেন দেখানোর পরে আমি যদি আবার ইন্সপেক্টে যাই তাহলে আমার কনসোলের ভিতরে যায় এই কনসোলেও এটা দেখাইলো। তো আমরা সার্কেলটা বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, যেহেতু প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করবেন, আপনারা কি আগে কেউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করছেন বা কেউ অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে জানেন কিছু? না ভাই। তো একটু হয়তো বা কঠিন লাগতে পারে। দাদা দরজাটা লাগাই দিয়া যা। এই দাসি, দরজাটা লাগাই দিয়ে যা। তো এই হচ্ছে হলো ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবলের মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্টের বেশ কিছু ডাটা টাইপ আছে। তো ডাটা টাইপগুলো যদি আমার সে স্লাইডগুলো তৈরি করা নাই বা ইমেজগুলো স্ক্রিনশট মারা নাই, যার কারণে একটু প্রবলেম হয়ে গেছে। ঠান্ডা।
তো এই জায়গায় যদি আমরা W3 স্কুলের একটু হেল্প নেই, কিছু করার নাই, আমার ছবিগুলো ডিলিট হয়ে গেছে পিন ড্রাইভ থেকে। তো জাভাস্ক্রিপ্টের 8টা ডাটা টাইপ আছে। স্ট্রিং টাইপ, স্ট্রিং টাইপ ডাটা কি? স্ট্রিং টাইপ ডাটা হচ্ছে হলো আমরা যে নেম ইনপুট দেই বা যে কোনো অ্যালফাবেট যদি ইনপুট দেই, বড় হাতের ABCD থেকে শুরু করে ছোট হাতের ABCD, মানে ডাবল কোটেশনের মধ্যে আমরা যেইটাই ইনপুট দিব এইটারই আমরা স্ট্রিং হিসাবে ধরতে পারি, বা জাভাস্ক্রিপ্ট ওইটার স্ট্রিং হিসাবে ধরে। এখন যদি আমি ডাবল কোটেশনের ভিতরে এখন যদি আমি এই ডাবল কোটেশনের ভিতরে এইটা স্ট্রিং হিসাবে আছে, আমি যদি এটারে 1 2 3 4 বা যে কোনো কিছু ইনপুট দেই, তো সেইটা সব হচ্ছে হলো আমার স্ট্রিং হিসাবেই আর কি এটা কাউন্ট হবে। তো আমরা পরবর্তীতে যখন স্ট্রিং সম্পর্কে আরো জানবো, স্ট্রিং এর অনেক কাজ জানবো, তখন আমরা দেখবো যে স্ট্রিংটা কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। এরপর আছে নাম্বার টাইপ ডাটা, 0 1 2 3 4 5, তারপর -1 2 3 4 5 যে যা আছে এগুলা সব হচ্ছে হলো আমার কি বলে এটারে নাম্বার টাইপ ডাটা। দেন এই বিগেট টাইপ ডাটা এগুলো এখন ব্যবহার করা হয় না। বুলিয়ান টাইপ ডাটা, এটা হচ্ছে হলো ট্রু অর ফলস, এই ডাটা আছে, বুলিয়ান টাইপ ডাটা আছে দুইটাই, ট্রু অথবা ফলস, এই দুইটার যে কোনো একটা। ট্রু হইলেও বুলিয়ান, ফলস হইলেও বুলিয়ান। আর হচ্ছে হলো আমাদের এই নাল মানে কোনো কিছু নাই, একেবারে জিরোও না, নাল মানে একেবারে ইনভ্যালিড, ইনভ্যালিড বলতে খালি। আর 8 নাম্বার হচ্ছে হলো অবজেক্ট। তো এই জায়গায় আমরা এই সিম্বল টাইপ ডাটা, এগুলো আনডিফাইন্ড ডাটা, এগুলো আমরা ব্যবহার করি না। আমরা ব্যবহার করি স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, নাল, আর হচ্ছে হলো অবজেক্ট টাইপ ডাটা। তো অবজেক্ট ডাটার আবার কিছু সাবমেনু আছে। অবজেক্ট টাইপ ডাটার মধ্যে আবার অবজেক্ট আছে, অ্যারে আছে, ডেট আছে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যারে ব্যবহার করি, তো বাকি দুইটাও কম বেশি ব্যবহার করি। তো আমরা এগুলো সবই দেখবো আস্তে আস্তে। তো আমরা একটু কিছু যদি করি, আচ্ছা স্ক্রিপ্ট ট্যাগটাকে আমি এক কাজ করি, বডি ট্যাগের ভিতর নিয়ে আসি, Ctrl+X, কারণ বডি ট্যাগের ভিতরেই ভালো। তো এখন এই জায়গায় মোটামুটি আমরা যা করলাম, তো দেখলাম, প্রিন্ট করলাম অনেক কিছু। এখন হচ্ছে হলো আমরা কি করি, যে কিছু ডাটা টাইপ চেক করি, যেমন var রোল। এই var দিয়ে আমরা বুঝাই যে এটা ভ্যারিয়েবল, দেন রোল। এরপর আমি বললাম যে 10, রোলের শেষে _1 দিই, রোল চেন, তো এই জায়গায় দিলাম 20, এটা দিলাম রোল 2। আর এইগুলা হচ্ছে হলো আমার কি বলে এটাতে নাম্বার টাইপ ডাটা, NUMBER নাম্বার টাইপ ডাটা, NUMBER নাম্বার টাইপ DATA ডাটা। এগুলো হচ্ছে আমার নাম্বার টাইপ ডাটা। দেন আমি যদি স্ট্রিং টাইপ ডাটা, STRING স্ট্রিং, YPDATA স্ট্রিং টাইপ ডাটা, তো সেটার জন্য আবার আমরা var name _1 equal নেম দিলাম, এটারে দিলাম হচ্ছে হলো RAFI।
রাফি ব্র্যাকেট ক্লোজ অথবা where str tr to equal কি বলে এটারে 10 excuse me 2 minutes হ্যালো ওয়ালাইকুম আসসালাম তো স্ট্রিং টাইপ ডাটা নিলাম নাম্বার টাইপ ডাটা নিলাম ক্লাস করাইতেছে ক্লাস করাইতেছে তো এখন আমরা নিলাম 2 টাইপের ডাটা নিলাম এরপরে আমরা বুলিয়ান টাইপ ডাটা দেখব সরি একটু মানে আমার এক ছোট ভাইয়ের আব্বু অসুস্থ ফোন দিতেছিল তো আসসালামু আলাইকুম ভাইয়া সমস্যা নেই বলেন বলেন হ্যাঁ হ্যাঁ বলেন বুখারি ফোন দিছিল হ্যাঁ আমার সাথে ফোন দিছিল আমি আব্বুরে বলছি যে আব্বু দোকানে আছে ও বললো যে আব্বুর সাথে নাকি কথা বলবো বললাম যে আব্বু দোকানে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বুলিয়ান টাইপ ডাটা তো var বুল আন্ডারস্কোর তো বুলিয়ান টাইপ ডাটা আছে এই দুইটা আমাদের একটা হচ্ছে হলো ট্রু tr u ট্রু আর আরেকটা আছে বুল আন্ডারস্কোর ট্রু ফলস তো আমাদের বুলিয়ান টাইপ ডাটা আছে এই দুইটা একটা হচ্ছে হলো ট্রু একটা হচ্ছে হলো ফলস তো এই ট্রু ফলসগুলো আমাদের কাজে লাগে অনেক সময় যখন আমরা কোনো কিছু টেস্টিং করি যেমন আমি যদি এই জায়গায় বলি যে আমরা টেস্টিং করার সময় কি করি যে আজকে আমরা সরাসরি টেস্ট করি যে 10 কি টাইপ ডাটা 20 কি টাইপ ডাটা বা রাফি কি টাইপ ডাটা 10 তো এই যে সেমি কোটেশনের মধ্যে 10 এগুলা কি টাইপ ডাটা কিন্তু প্রশ্নটা যদি আমি একটু ঘুরায় করি যে এইটা কি স্ট্রিং টাইপ ডাটা অথবা আমি যদি এটার প্রশ্ন করি যে এটা কি নাম্বার টাইপ ডাটা তখন আমার যে অ্যান্সারটা আসবে এটা আসবে হচ্ছে হলো এই বুলিয়ান টাইপ অ্যান্সার আসবে বা বুলিয়ান টাইপ ডাটাতে অ্যান্সারটা আসবে তো এই মোটামুটি গেল এরপরে আমরা এই নাম্বার টাইপ ডাটার মধ্যে সিম্পল কিছু জিনিস আছে যেমন আমরা যে এই জায়গায় দুইটা নিলাম var roll 1 নিলাম roll 2 নিলাম তো এখন আমি আরেকটা ভ্যারিয়েবল নিলাম আচ্ছা হলো যে আমি এটারে বললাম যে রেজাল্ট বা res আন্ডারস্কোর 1 সরি 1 ইকুয়াল এখন আমি বললাম যে এই 10 আর 20 রে আমি হচ্ছে হলো যোগ করব তো 10 20 আমি সরাসরি এই জায়গায় 10 প্লাস 20 যদি যোগ করি এইটাও হবে এটা হবে এটা যদি আমরা যদি এখন এই দুইটা এই জায়গায় কি হইতেছে এই 10 আর 20 যোগ হওয়ার পরে যে রেজাল্টটা আসতেছে এটা আসতেছে হচ্ছে হলো আমার এই রেস 1 এর ভিতরে বা রেজাল্ট 1 এর মধ্যে তো এর মধ্যে আমি আবার কি এখন এটারে যদি আমি প্রিন্ট করাইতে চাই তাহলে এই যে এই জায়গায় আমরা সরাসরি চাইতেছি যে আমার ক্যানভাসে প্রিন্ট হবে তো আমি কি করব এটারে ডকুমেন্ট হিসাবে নিতে হবে তো আমি সরাসরি ডকুমেন্ট ডট wr রাইট
প্রিন্ট করাইলাম। এখন এই জায়গায় প্রিন্ট করাবো কাকে? প্রিন্ট করাবো হচ্ছে হলো res আন্ডারস্কোর 1কে। তো এখন যদি আমি এটারে লাইভ সার্ভারে ওপেন আছে মেবি, তারপর আবার লাইভ সার্ভারে দিই, দেওয়ার পরে এই যে এই জায়গায় 30 কিন্তু আসছে। এখন বাকিগুলার রেজাল্ট আসে নাই কি কারণে? কারণ এইগুলারে আমি প্রিন্ট করাইনি। তো এগুলারে যদি আমি প্রিন্ট করাইতাম তাহলে এগুলা প্রিন্ট হইতো, আমরা দেখতে পারতাম। কিন্তু যেহেতু আমি এগুলাকে প্রিন্ট করাইনি সেই কারণে এগুলা প্রিন্ট হয় না। তো যেহেতু রেজাল্টটা আমি প্রিন্ট করেছি এইখানে, সেই কারণে আমার রেজাল্টটা প্রিন্ট হয়েছে। বাট প্রবলেম হচ্ছে হলো যে আমি যদি এই ইনপুটগুলা বা এই যে স্ট্যাটিক ইনপুটগুলা এগুলা যদি আমি চাই যে আমার ইউজার থেকে নিব, তাইলে কি করতে হবে বা তাইলে কি করতে পারি? তখন তো আর আমি এই জায়গায় বলে দিতে পারবো না যে 10 অথবা 20 আমি হচ্ছে হলো যোগ করতে চাই বা বিয়োগ করতে চাই। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? এই সুবিধাটার জন্য আমরা কি করি, var res আন্ডারস্কোর 2 ইজ ইকুয়াল টু, তখন আমরা ভ্যারিয়েবলগুলোকে যোগ করি আর ও ডাবল এল রোল 1 প্লাস আর ও রোল 2 সেমিকোলন। এখন আমি রোল 1 আর রোল 2 এর ক্ষেত্রে কি করব? এই জায়গায় ওদেরকে বলবো যে তুমি হচ্ছে হলো পি আর ও, ওরে আমি সরাসরি এই জায়গা থেকে নিব না, ওরে নিব হচ্ছে হলো প্রম্পটের মাধ্যমে, প্রম্পট। দেন আমরা এই যে ইউজার থেকে উপরে ইনপুট নিছিলাম ঠিক সেম ভাবে প্লিজ এন্টার এ নাম্বার, PLEASE, প্লিজ এন্টার NUMBER নাম্বার। ঠিক সেম ভাবে আমার যে সেকেন্ড যে অপশনটা আছে, তো এখন এই জায়গায় আমার একটা ভুল আছে। কেউ কি আমার একটু, আপনারা একটু বলবেন আমার ভুলটা ধরাই দিতে পারবেন কিনা? ডাবল করে তুমি বাদ করছে। জি, যেহেতু আমরা এটারে স্ট্রিং হিসাবে রাখতেছি, এই জায়গায় আমরা এটার স্ট্রিং হিসাবে শো করতেছি, তো আমার এইটারে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। তো এটারে যদি আমি এখন ডাবল কোটেশনের মধ্যে নেই, ওকে, তো সেম ভাবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো এখন কি হইতেছে, আমি রোল 1 এর জন্য একটা ইনপুট নিতেছি, রোল 2 এর জন্য একটা ইনপুট নিতেছি, নিয়ে রোল 1 এরটা রোল 1 এ, রোল 2 এরটা রোল 2 তে রাখতেছি। তো রাখার পরে এখন আমার এই রোল 1 এই জায়গায় আছে, এই রোল 1 এ যে ডাটাটা ইনপুট নিছি এটা এই জায়গায় আসবে, রোল 2 তে যেটা ছিল এটা এই জায়গায় আসবে। এরপর এই দুইটা যোগ হয়ে হচ্ছে হলো আমার এই রেস 2 তে থাকবে। তো এখন আমি কি করব, ডকুমেন্ট ডট টু দিয়ে রেস 2 কে হচ্ছে হলো প্রিন্ট করায় দিব। ডকুমেন্ট ডট রাইট, তো এরপর এই জায়গায় এটাতে বলবো কি, রেস আন্ডারস্কোর 2। তো এখন এটারে হচ্ছে হলো সেমিকোলন দিলাম, দেওয়ার পরে এখন আমরা আবার এটারে যদি একটু চেক করতে যাই, তো এখন ওকে, এটারে আবার লাইভ সার্ভার ওপেন করে আসতে হবে। তো বলতেছি কি, প্লিজ এন্টার এ নাম্বার, প্রথমটার জন্য আমি দিলাম 25, ওকে দিলাম। এরপর লোড নিল, আবার সেকেন্ডটার জন্য আসলো, সেটাকে দিলাম হচ্ছে হলো 15, তো ওকে দিলাম। এইখানে মনে হয় আমার একটা কিছু মিসিং হয়েছে।
কিন্তু এই দুটাকে স্ট্রিং হিসাবে নিতে চাইনি। ওকে, তো এই জায়গায় একটা প্রবলেম যেটা হয়েছে, এই দুইটারে যে আমরা যে ইউজার থেকে ইনপুট নিছি এই দুইটা স্ট্রিং হিসাবে ইনপুট হয়েছে। তো এই দুইটাকে আমাদের প্রথমে হচ্ছে হলো ইসে কনভার্ট করতে হবে, তো নাম্বারে কনভার্ট করতে হবে। তো এই ক্লাসটা একটু অ্যাডভান্স ক্লাস, তো এটা আমি দেখাতে ফেলাইতেছিলাম, তো যে এটা যে ইয়ে হয়ে গেছে। তো নর্মালি যে রেজাল্টটা আসার কথা দুইটা স্ট্রিং যোগ করলে যে 25-15, তো সেইটা আসছে, কিন্তু আমি যে এক্স্যাক্ট রেজাল্টটা চাইতেছি এই এক্স্যাক্ট রেজাল্টটা আসে নাই। কারণ হচ্ছে হলো দুইটা স্ট্রিং যদি আমি যোগ করি, যেমন দুইটা নাম যদি আমি যোগ করি, প্রথম এই জায়গায় যেমন আমি কই যেন রাফি দিছি আর 10 দিছি, এখন এই দুইটারে যদি আমি যোগ করি কি হবে, রাফি 10 হবে। কিন্তু স্ট্রিং দুইটারে যোগ করলে, বা আমি যদি এই জায়গায় 10 দেই, উপরে যদি 20 দেই, এই দুইটাকে যদি যোগ করি, দুইটা কিন্তু 10 যোগ 10-20 হবে, কিন্তু এই দুইটা কিন্তু মিললে কখনো 30 হবে না, কারণ এটা স্ট্রিং টাইপ ডাটা, আর স্ট্রিং টাইপ ডাটাতে কখনো যোগ হয় না, স্ট্রিং টাইপ ডাটাতে হয় কনক্যাটেনেশন। তো এই স্ট্রিং দুইটাকে যোগ করার জন্য আমার কি করতে হবে, এই দুইটাকে হচ্ছে হলো ডাটা টাইপে কনভার্ট করতে হবে, এই দুইটা ডাটা টাইপ কনভার্ট করে আমার নাম্বারে কনভার্ট করতে হবে। তো নাম্বারে কনভার্ট করার পরে তো তখন হচ্ছে হলো আমরা দুইটা নাম্বার যোগ করতে পারবো, তো তখন আমার দুইটা 10 আর 20 যোগ করলে 30 হবে। কিন্তু এখন যেহেতু ইনপুট নিছি ইউজার থেকে, তো এখন ডিফল্টভাবে এটা হচ্ছে হলো আমার কি বলে এটাকে স্ট্রিং টাইপ ডাটাতে আছে। তো এই স্ট্রিং টাইপ ডাটাটাকে হচ্ছে হলো কনভার্ট করতে হবে আমার নাম্বার টাইপ ডাটাতে, দেন আমার দুইটাকে যোগ করতে হবে, তো মাঝখানে আরও দুইটা লিখতে হবে। তো ওইটা আমরা যখন ডাটা টাইপ নিয়ে নেক্সট ক্লাসে করবো জাভাস্ক্রিপ্টের, তখন আমরা দেখব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক, আপনারা প্র্যাকটিস করেন, আর কারোর কোনো প্রশ্ন থাকলে করেন। হ্যালো। ভাই জি স্যার। জি।